ভারতের এক পরিত্যক্ত বাড়ির সেই অভিশপ্ত ডায়েরির শেষ পৃষ্ঠায় যে তারিখটা লেখা ছিল সেটা ছিল আজকের দিন। আর একটি পুরনো ইদারা, যার ভেতর থেকে প্রতি অমাবস্যার রাতে উঠে আসত এক শিশুর কান্নার আওয়াজ, কিন্তু ইদারার তলায় কেবল জল, আর জলের নিচে যা আছে তা দেখে যে লোক ফিরে এসেছিল সে আর কখনো কথা বলেনি। শ্রোতাবন্ধুরা, আজকের এপিসোড 160-এ আপনাদের স্বাগত। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা বাজে। রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর, সেই আসর যেখানে আলো নেভে, শহরের কোলাহল থামে, আর শুরু হয় এমন সব ঘটনার বিবরণ যা শুনলে আপনার বুকের ভেতরে একটা ঠান্ডা স্রোত বয়ে যাবে, হাতের লোম দাঁড়িয়ে যাবে, আর ঘরের কোণে একটু অন্ধকার থাকলে সেদিকে তাকাতে ইচ্ছে করবে না। তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারে যুক্ত হননি তারা প্লিজ এখনই সাবস্ক্রাইব বাটন এবং পাশের বেল আইকন টিপে সকল নোটিফিকেশন অন করে নিন। আর যারা ইতোমধ্যে সাবস্ক্রাইব করেছেন তারা আজকের এপিসোডে লাইক বাটনে ক্লিক করুন এবং কমেন্টে লিখুন, আমি প্রস্তুত, যদি আজকের আতঙ্ক সহ্য করার সাহস রাখেন। শুরু করছি আজকের এপিসোড 160-এর প্রথম ঘটনা, তেলেঙ্গানার সেই পরিত্যক্ত বাড়ির অভিশপ্ত ডায়েরির ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রাহাত আনসারি। রাহাত তেলেঙ্গানার নিজামাবাদ জেলার বাসিন্দা, বয়স তার 27। পেশায় তিনি একটি বেসরকারি নির্মাণ সংস্থার সাইট সুপারভাইজার। গ্রামে গ্রামে নির্মাণ কাজ পরিদর্শন করতে হয় বলে পুরনো বাড়িঘর, পরিত্যক্ত এলাকা এগুলো তার চেনা জানা বিষয়। কিন্তু এই ঘটনাটা তার জীবনকে এমনভাবে বদলে দিয়েছে যে সে এখন রাতে ঘুমাতে পারলেও কোনো পুরনো বাড়ির কাছে গেলে থরথর করে কাঁপে। অসংখ্য ধন্যবাদ রাহাতকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি রাহাতের ভাষায় বলছি, যেভাবে তিনি আমাকে বিস্তারিত জানিয়েছেন ঠিক সেইভাবে আপনাদের সামনে তুলে ধরছি। 2024 সালের মার্চ মাসের কথা। নিজামাবাদ জেলার বাহির এলাকা থেকে প্রায় 20 কিলোমিটার ভেতরে একটা জায়গায় আমাদের কোম্পানি একটা নতুন সড়ক প্রকল্পের কাজ শুরু করেছে। সেই কাজের সুপারভিশনের দায়িত্ব আমার। প্রতিদিন সকালে গিয়ে সন্ধ্যার আগেই ফিরে আসতাম। সেই রাস্তা ধরে যেতে গেলে একটা পুরনো গ্রামের পাশ দিয়ে যেতে হয়। গ্রামটার নাম বলার দরকার নেই, গ্রামটা এখন প্রায় পরিত্যক্ত। বেশিরভাগ মানুষ চলে গেছে বছর 15-20 আগে, যখন এলাকায় বন্যা হয়েছিল। কিছু বাড়ির ভিত আছে, কিছু বাড়ির দেওয়াল দাঁড়িয়ে আছে, কিন্তু ছাদ নেই বেশিরভাগের। ঘাস আর জঙ্গলে ঢাকা পুরো জায়গাটা। প্রথম দিকে ওই পথে যেতে আসতে আমি ওই গ্রামটার দিকে তাকাতামও না, কাজের ব্যস্ততায় সবই এড়িয়ে যেতাম। কিন্তু একদিন মার্চের 3য় সপ্তাহে একটা মঙ্গলবারের বিকেলে, সেদিন আমার গাড়ি পথের মাঝখানে নষ্ট হয়ে গেল। ড্রাইভার ইয়াসিন মেকানিককে ফোন করলো, বলল আধ ঘন্টায় আসবে। আমি গাড়ি থেকে নেমে পায়চারি করছিলাম। সন্ধ্যা নামছে তখন, পশ্চিম দিকে সূর্য ডুবছে, আকাশ কমলা লাল হয়ে আছে, আর সেই আলোয় সেই পরিত্যক্ত গ্রামটা একটু অদ্ভুত দেখাচ্ছিল। পুরনো দেওয়ালগুলোয় সেই কমলা আলো পড়ে অন্যরকম একটা পরিবেশ তৈরি হয়েছিল। হাঁটতে হাঁটতে কখন যে আমি গ্রামের দিকে এগিয়ে গিয়েছিলাম টের পাইনি। একটা পুরনো বাড়ির সামনে দাঁড়িয়ে পড়লাম। বাড়িটা অন্যগুলোর তুলনায় একটু ভালো অবস্থায় আছে, মানে ছাদটা আধা ভাঙা হলেও দুটো দেওয়াল এখনো প্রায় আস্ত। দরজা নেই, শুধু দরজার কাঠামোটা আছে। ভেতরে ঢোকার মুখে বড় বড় ঘাস, কিন্তু বাড়িটার দিকে তাকিয়ে আমার মনে হলো ভেতরে একটু দেখে আসি। এখন ভাবলে মনে হয় কেন গেলাম, কোনো কারণ ছিল না। সন্ধ্যা নামছে, গাড়ি নষ্ট, মেকানিক আসছে, এই পরিস্থিতিতে পুরনো বাড়ির ভেতরে ঢোকার কি দরকার ছিল? কিন্তু সেই মুহূর্তে মনে হয়েছিল ভেতরে যেন কোনো একটা টান আছে। ভেতরে ঢুকলাম, মোবাইলের টর্চ জ্বাললাম। মেঝে পুরো ধুলো, ইটের টুকরো ছড়িয়ে আছে, দেওয়ালে পুরনো সিমেন্ট খসে পড়ছে। একটা পুরনো লাকড়ির চেয়ার উল্টে আছে এক কোণে। ঘরটার একটু ভেতরে দেওয়ালের সাথে লাগাওয়া জায়গায় একটা পুরনো কাঠের তাক ছিল। তাকটা প্রায় পড়ে পড়ে অবস্থা, একটা মাত্র কোণায় আটকে আছে। কিন্তু সেই তাকের ওপর একটা বই, বা বলা ভালো একটা ডায়েরি, লাল রঙের, চামড়ার বাঁধাই, মোটা, পুরু, ধুলো জমেছে ওপরে, কিন্তু চামড়াটা এখনো মজবুত। আমি এগিয়ে গেলাম, হাত বাড়ালাম, ডায়েরিটা তুলে নিলাম। হাতে নিতেই একটা অদ্ভুত অনুভূতি হলো। ডায়েরিটা ঠান্ডা। এত ঠান্ডা কেন? মার্চ মাসে গরম পড়ছে,
বাইরের তাপমাত্রা 36-এর কম নয়, পুরনো বাড়ির ভেতরেও ঠান্ডা হওয়ার কথা নয় এতটা, কিন্তু সেই চামড়ার ডায়েরিটা যেন ফ্রিজ থেকে বের করা। আমি মোবাইলের আলোয় ডায়েরির ওপরে তাকালাম। সামনের মলাটে কিছু লেখা নেই, পেছনেও কিছু নেই। খুললাম। প্রথম পাতায় তেলুগু ভাষায় কিছু লেখা। আমি তেলুগু পড়তে পারি না, কিন্তু বাংলা আর হিন্দি পারি। পাতা উল্টাতে লাগলাম। কিছু পাতা তেলুগুতে লেখা, কিছু পাতা হিন্দিতে। হিন্দির পাতাগুলো পড়তে পারছি। প্রথম হিন্দি পাতায় লেখা, আজ আমি প্রথমবার দেখলাম রান্নাঘরের কোণে দাঁড়িয়েছিল, মুখ নেই, শুধু একটা কালো অবয়ব, কিন্তু আমার দিকে তাকিয়েছিল। চোখ না থাকলেও বুঝতে পারছিলাম। তারিখ লেখা ছিল 2007 সালের নভেম্বর। আমি পাতা উল্টালাম। 3 রাত হয়ে গেছে, প্রতি রাতে আসছে, আস্তে আস্তে এগিয়ে আসছে। আজ প্রথমবার শুনলাম একটা শ্বাসের মতো শব্দ, কিন্তু ঘরে আমি ছাড়া কেউ নেই। পরের পাতা, আমার বউ দেখেছে, সে ঘরের বাইরে যেতে রাজি নয়। বাচ্চাটাও কাঁদছে না আজকাল, শুধু তাকিয়ে থাকে দরজার দিকে। পরের পাতা, ডায়েরিটা পুড়িয়ে দিতে চেষ্টা করলাম, আগুন ধরেনি। এই লাইনটা পড়তেই আমার হাত কাঁপল। ডায়েরিটা পুড়িয়ে দিতে চেয়েছিল, আগুন ধরেনি, অথচ সেই ডায়েরিটা এখন আমার হাতে। আমি আরও পাতা উল্টালাম। মাঝে কিছু পাতা তেলুগুতে, পড়তে পারছি না। হিন্দির পরের পাতা খুঁজলাম। আমরা বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু ডায়েরিটা নিয়ে যেতে পারবো না। যে পাবে সে পড়বে না যেন। এই ডায়েরি পড়া শুরু করলে সে আসে। যে লিখেছিল সে আর নেই, কিন্তু যা ডেকে এনেছিল সে আছে ডায়েরির ভেতরে। আমি ডায়েরি বন্ধ করে দিলাম। হাত কাঁপছে, কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে, কারণ আমি পুড়েছিলাম। বাইরে বের হয়ে দেখলাম ইয়াসিন দাঁড়িয়ে আছে, মেকানিকও এসে গেছে। আমি গাড়িতে উঠলাম, ডায়েরিটা আমার ব্যাগে। এখন বলবো ডায়েরিটা কেন নিয়ে এলাম, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই। সেই মুহূর্তে মনে হয়েছিল নিয়ে আসব, পরে ভাববো কি করব। এটা কি কোনো ঐতিহাসিক জিনিস, কোনো কাজে লাগবে, এমন কোনো চিন্তা করিনি। শুধু নিয়ে এলাম। সেই রাতে বাড়ি ফিরে খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। মা বাবা আছেন বাড়িতে, ছোট বোন আছে। একটা সাধারণ রাত। ক্লান্ত ছিলাম, তাড়াতাড়ি ঘুম আসলো। রাত কতটা ছিল জানি না, হঠাৎ ঘুম ভাঙল। ঘরে পরিচিত আলো, বাইরে থেকে রাস্তার বাতির আলো পর্দার ফাঁক দিয়ে আসছে। এটা স্বাভাবিক, কিন্তু ঘরের কোণে, ডান দিকের কোণে একটা অন্ধকার ছিল। শুধু অন্ধকার না, একটা অবয়ব। আমি প্রথমে ভাবলাম চোখের ভুল। ঘুম ভাঙার পরে মাঝে মাঝে এরকম হয়। চোখ বুঝলাম, আবার খুললাম। অবয়বটা আছে, কালো, মানুষের মতো আকৃতি, মাথা, কাঁধ, শরীর, কিন্তু মুখ নেই। মানে মুখের জায়গাটা শুধু অন্ধকার। চোখ নেই, নাক নেই, কিছু নেই, এবং সে আমার দিকে তাকিয়ে আছে। ডায়েরিতে পড়েছিলাম মুখ নেই, শুধু একটা কালো অবয়ব, কিন্তু আমার দিকে তাকিয়েছিল। আমি চিৎকার করার চেষ্টা করলাম, গলা দিয়ে শব্দ বের হলো না। গলা যেন বন্ধ হয়ে গেছে। অবয়বটা নড়ল না, দাঁড়িয়ে থাকলো। আমি চোখ বন্ধ করলাম শক্ত করে, মনে মনে কলেমা পড়তে শুরু করলাম। 1 বার, 2 বার, 3 বার। একটু পরে চোখ খুললাম, কোনটা খালি। সেই রাতে আর ঘুমোইনি। ভোর হওয়া পর্যন্ত বিছানায় বসে থাকলাম, আলো জেলে। পরের দিন সকালে ঘটনাটা কাউকে বললাম না। নিজেই ভাবলাম রাতের ঘুম ভাঙা অবস্থায় ভুল দেখেছি, মানসিক চাপ থেকে এরকম হয়। কিন্তু দ্বিতীয় রাতে আবার হলো। এবার অবয়বটা কোণে নেই, বিছানার পাশে। বিছানা থেকে মাত্র 2 হাত দূরে সেই কালো অবয়ব দাঁড়িয়ে আছে। এবার একটু বেশি স্পষ্ট। আগের রাতে মনে হয়েছিল চোখের ভুল হতে পারে, কিন্তু এবার এত কাছে, এত স্পষ্ট। না, এটা চোখের ভুল নয়। আমি তখন বুঝলাম ডায়েরিতে যা লেখা ছিল। ডায়েরি পড়া শুরু করলে সে আসে। আমি পড়েছিলাম, এখন সে এসেছে। আমি সেই রাতেই ডায়েরিটা নিলাম, ব্যাগ থেকে বের করলাম। ভাবলাম ছুঁড়ে ফেলে দেব জানালা দিয়ে। হাত বাড়ালাম, কিন্তু ডায়েরিটা ছুঁড়তে গিয়ে দেখলাম আমার হাত নামছে না। হাত উঠছে, কিন্তু জানালার দিকে আর আসছে না। যেন একটা অদৃশ্য শক্তি আমার হাত ধরে আছে। আমি প্রাণপণ চেষ্টা করলাম, পারলাম না। ডায়েরিটা আবার বিছানায় রেখে দিলাম। পরের দিন সকালে বাইরে নিয়ে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করলাম। দেশলাই জ্বলল, কিন্তু চামড়ার সেই মলাটে আগুন ধরল না। ভেতরের পাতায় ধরল না, ডায়েরিটা একটুও জ্বলল না। ডায়েরিতে লেখা ছিল,
ডায়েরিটা পুড়িয়ে দিতে চেষ্টা করলাম, আগুন ধরল না, আমিও পারলাম না। তৃতীয় রাত, এবার অবয়বটা বিছানার উপরে আমার পাশে শুয়ে আছে। মানে ওটা আমার পাশে শুয়ে আছে বিছানায়, মাথা আমার মাথার পাশে, মুখ নেই, তবু মনে হচ্ছিল ওটা আমার দিকে তাকিয়ে আছে। সেই রাতে আমি চিৎকার করলাম, এবার গলা খুলল। আমার চিৎকারে মা ছুটে এলেন। মা ঘরে ঢুকতেই অবয়বটা মিলিয়ে গেল। মা আলো জ্বাললেন, দেখলেন আমি ঘামছি, কাঁপছি। মা জিজ্ঞেস করলেন কি হয়েছে। আমি বললাম দুঃস্বপ্ন। কিন্তু এটা দুঃস্বপ্ন ছিল না, আমি জেগেছিলাম, পুরোপুরি জেগে। মা চলে গেলেন, আবার একা ঘরে। আমি সেই রাতে ডায়েরিটা আবার খুললাম, শেষের পাতাগুলো দেখতে চাইলাম, শেষে কি লেখা আছে। শেষ পাতায় পৌঁছলাম। শেষ পাতায় তেলেগু ভাষায় কিছু লেখা, আর তার নিচে হিন্দিতে মাত্র একটা লাইন এবং একটা তারিখ। হিন্দিতে লেখা, যে পড়বে সে সপ্তম রাতে শেষ হয়। তারিখটা আজকের, মানে লেখক এই তারিখ মাথায় রেখে এটা লিখেছিল, সপ্তম রাতে যে ডায়েরি পড়ে সে শেষ হয়। আর সেই তারিখ আজকের, মানে আমি আজই এটা পড়েছি, আর আজই এই কথা আছে। আমি ডায়েরিটা বন্ধ করলাম। ভয় পেয়েছিলাম, হ্যাঁ, কিন্তু আতঙ্কের চেয়ে এখন একটা অদ্ভুত শান্তি এলো মনে। সপ্তম রাত, মানে আমার হাতে এখনও কয়েকটা রাত আছে। আমি পরের দিন ভোরে একজনের কাছে গেলাম। আমাদের এলাকায় একজন পীর সাহেব আছেন, বয়স্ক শান্তশিষ্ট মানুষ। তার কাছে অনেক মানুষ আসে নানান সমস্যা নিয়ে। আমি তাকে সব বললাম, ডায়েরিটাও নিয়ে গিয়েছিলাম। পীর সাহেব ডায়েরিটা দেখলেন, হাতে নিলেন, কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, এই ডায়েরি বহু বছর ধরে কোনো একটা শক্তির বাহন হয়ে আছে। যে প্রথমে লিখেছিল সে জেনে না জেনে এই ডায়েরির সাথে কোনো কিছু আটকে দিয়ে গেছে। এই শক্তি এখন তোমার পেছনে। আমি বললাম, এখন কি করব? পীর সাহেব বললেন, ডায়েরি ফেলা যাবে না, পোড়ানো যাবে না, তুমি নিজেই বুঝেছ। কিন্তু একটা উপায় আছে, যেখান থেকে নিয়েছ সেখানে ফিরিয়ে দিতে হবে, ঠিক যেখানে ছিল সেই তাকে। তবে এবার একা নয়, আমি সাথে যাব। পরের দিন সকালে আমরা দুজন সেই পরিত্যক্ত গ্রামে গেলাম। সেই বাড়িটা খুঁজে বের করলাম। পীর সাহেব কিছু দোয়া পড়লেন, ধূপ জ্বালালেন, তারপর আমার হাতে ডায়েরিটা দিয়ে বললেন, যাও, রেখে আসো। আমি সেই তাকের ওপরে ডায়েরিটা লিখে দিলাম। রাখতেই একটা অদ্ভুত ঘটনা হলো। পুরো বাড়িটায় একটা শীতল বাতাস এলো। বাইরে রোদ ঝকমক করছে, বাতাস নেই, কিন্তু সেই পরিত্যক্ত বাড়ির ভেতরে হঠাৎ একটা ঠান্ডা বাতাস, কয়েক সেকেন্ড, তারপর গেল। পীর সাহেব বললেন, চলো। আমরা বেরোয় এলাম। সেই রাতে চতুর্থ রাত, অবয়ব আসেনি। পঞ্চম রাতও না, ষষ্ঠ রাতেও না, সপ্তম রাত এলো। ডায়েরিতে লেখা ছিল সপ্তম রাতে শেষ হয়, কিন্তু সেই রাতে কিছু হলো না, স্বাভাবিক ঘুম, কোনো অবয়ব নেই। ভোরে উঠে পীর সাহেবকে ফোন করলাম, বললাম কিছু হয়নি। তিনি বললেন, ডায়েরি ফিরিয়ে দিলে সে তোমার পেছনে আসার কারণ থাকে না, সে ডায়েরির সাথে আটকে আছে। তুমি ডায়েরি ছেড়ে দিয়েছ, তাই সেও তোমাকে ছেড়েছে। কিন্তু একটা কথা তিনি আরও বললেন, এই ডায়েরি এখনও সেই বাড়িতে আছে। কেউ যদি আবার যায়, কেউ যদি আবার পড়ে, তাহলে আবার শুরু হবে। তোমাকে সাবধান করে দাও, ওই বাড়ির কথা কাউকে বলবে না, ওই পথ দিয়ে যেও না। তখন থেকে আমি সেই পথ এড়িয়ে চলি। কোম্পানির কাজের রুটও বদলে নিয়েছি। কিন্তু মাঝে মাঝে রাতে যখন বিছানায় শুয়ে থাকি আর ঘরের কোনায় একটু বেশি অন্ধকার থাকে, আমি সেদিকে তাকাই না। তাকাতে ভয় লাগে, কারণ একবার তাকিয়ে দেখেছিলাম, আর সেই দেখার পর কোনো কোণই আর নিরাপদ লাগে না। রাহাত থেমেছিল এখানে, তারপর একটু থেকে বলল, ভাই, ওই ডায়েরিটা আজও ওখানে আছে, লাল চামড়া আর মোটা, তেলেঙ্গানার সেই পরিত্যক্ত গ্রামে। আমি জানি না কে প্রথমে লিখেছিল, জানি না কতজন পড়েছিল আগে আমার, জানি না কতজন সপ্তম রাতে পৌঁছেছিল, কিন্তু আমি পৌঁছইনি। ঈশ্বরের কৃপায় আর একজন ভালো মানুষের সাহায্যে আমি বেঁচে গেছি। তবে যে অবয়বটা দেখেছিলাম সেটার কথা আমি ভুলিনি। মুখ ছিল না, চোখ ছিল না, কিন্তু সে আমাকে দেখছিল, সেটা আমি নিশ্চিত জানি। এমন কিছু আছে যা চোখ ছাড়াও দেখতে পায়, এমন কিছু আছে যার কোনো নাম নেই, কোনো পরিচয় নেই, কিন্তু সে আছে। আর একটা লাল চামড়ার ডায়েরি হলো তার দরজা। এই ছিল আজকের প্রথম ঘটনা। শ্রোতা বন্ধুরা, রাত ৯টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়,
ঘটনা শোনানো হয়। প্রথম ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন আজকের দ্বিতীয় ঘটনার জন্য। আজকের দ্বিতীয় ঘটনা নিয়ে আমরা যাব ভারতের পশ্চিম উপকূলের এক ছোট্ট অঞ্চলে, দমন ও দিউতে, যেখানে একটি গ্রামের বুকে শতবর্ষ পুরনো একটি ইদারা আজও দাঁড়িয়ে আছে লোহার শেকল আর পাথরের মুখ নিয়ে। সেই ইদারার ভেতর থেকে উঠে আসা শিশুর কান্নার কথা আর সেই ইদারায় নামা মানুষটার কথা শুনলে আপনার বুক ঠান্ডা হয়ে যাবে। দ্বিতীয় ঘটনা, দমন ও দিউয়ের সেই অভিশপ্ত ইদারার ভয়ঙ্কর সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন ফারহান হোসেন। ফারহান পশ্চিমবঙ্গের মালদা জেলার বাসিন্দা, বয়স 36, পেশায় তিনি একজন সাংবাদিক। বিভিন্ন রাজ্যে ঘুরে রিপোর্ট তৈরি করা তার কাজ। 2023 সালের শেষের দিকে দমনে একটি বিশেষ প্রতিবেদনের কাজে গিয়েছিলেন, আর সেখানে থাকার সময় একটা ঘটনা ঘটে যায় যা তিনি রিপোর্ট করতে পারেননি, কারণ যা দেখেছিলেন তা কোনো কাগজে ছাপানোর মতো নয়। তবে অশরীরীকে পাঠিয়েছেন, কারণ এই ধরনের ঘটনা যেন মানুষ জানুক। অসংখ্য ধন্যবাদ ফারহানকে এই ভয়ঙ্কর সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি ফারহানের ভাষায় বলছি। 2023 সালের নভেম্বর মাসের শেষ সপ্তাহে আমি দমনে পৌঁছই। কাজটা ছিল দমনের কিছু পর্তুগিজ আমলের ঐতিহাসিক স্থাপত্যের ওপর একটা ফিচার স্টোরি তৈরি করা। দমন ছোট জায়গা, কিন্তু ইতিহাস অনেক সমৃদ্ধ। পর্তুগিজরা এখানে প্রায় 450 বছর ছিল। সেই আমলের গির্জা, দুর্গ, পুরনো বাড়ি এখনও আছে। কাজের সূত্রে দমনের পুরনো এলাকায় ঘোরাঘুরি করছিলাম। স্থানীয় এক বয়স্ক ভদ্রলোক নাম রমেশ ভাই সোলাঙ্কি, বয়স 70-এর বেশি। তিনি আমার গাইড হিসেবে ছিলেন। এলাকার ইতিহাস সম্পর্কে তার জ্ঞান প্রচুর। একদিন বিকেলে রমেশ ভাই আমাকে একটা জায়গায় নিয়ে গেলেন। পুরনো শহরের একটু বাইরে একটা ছোট্ট গ্রাম। গ্রামটার নাম বলবো না। সেই গ্রামের মাঝখানে একটা খোলা জায়গায় একটা ইদারা। ইদারাটা দেখলেই বোঝা যায় অনেক পুরনো। পাথরের গাঁথনি, গোলাকার মুখ, ব্যাস প্রায় 5 ফুট, কিন্তু মুখে পাথর বসানো, তার উপরে লোহার মোটা শিকল দিয়ে বাঁধা। যেন এই ইদারায় কেউ যাতে না নামতে পারে তার জন্য বিশেষ ব্যবস্থা। আমি জিজ্ঞেস করলাম, এটা বন্ধ কেন? রমেশ ভাই বললেন, এই ইদারার বয়স 150 বছরের বেশি। পর্তুগিজ আমলে বানানো, কিন্তু বন্ধ করা হয়েছে অনেক আগে, আমার বাবার বাবার আমলে। আমি জিজ্ঞেস করলাম, কেন? রমেশ ভাই আমার দিকে একটু তাকালেন, তারপর বললেন, শুনবেন? আমি বললাম, হ্যাঁ। রমেশ ভাই বললেন, এই ইদারায় প্রতি অমাবস্যার রাতে একটা আওয়াজ ওঠে, শিশুর কান্নার মতো, কিন্তু ইদারায় কোনো শিশু নেই, কখনো ছিল না। গভীর রাতে সেই আওয়াজ শুনলে গ্রামের মানুষ দরজা বন্ধ করে বসে থাকে। পরের দিন সকালে দেখা যায় ইদারার পাথরের উপর একটু ভেজা ভাব, যেন কেউ উঠে এসেছিল আবার নেমে গেছে। আমি জিজ্ঞেস করলাম, এই ইদারায় কি কেউ কখনো নেমেছে? রমেশ ভাই বললেন, একবার। তিনি থামলেন। আমি অপেক্ষা করলাম। সেটা ছিল 1987 সালের কথা। গ্রামের একটা ছেলে, বয়স 22-23, নাম দীনেশ। সে দাবি করেছিল এই সব কিছু কুসংস্কার, অমাবস্যার রাতে কোনো আওয়াজ হয় না, সব মিথ্যে। সে প্রমাণ করতে চাইছিল। সে কি নেমেছিল? হ্যাঁ। অমাবস্যার পরের দিন সকালে সবাইকে ডাকল, বলল, আজ রাতে আমি এই ইদারায় নামব, তোমরা থাকো। তখন ইদারার পাথর আর শেকল ছিল না, বন্ধ করা হয়েছে তারপরে। সে কি নেমেছিল? সন্ধ্যার পরে অনেক গ্রামবাসী জড়ো হলো। দীনেশ দড়ি বেঁধে ইদারায় নামল। গ্রামের কয়েকজন দড়ি ধরে রাখল। দীনেশ হ্যারিকেন নিয়ে গিয়েছিল। রমেশ ভাই থামলেন। আমি অপেক্ষা করলাম। কতটা নামল? 15 ফুট মতো নেমেছিল। তারপর হঠাৎ দড়িটা একটু ঝাঁকুনি খেল। উপর থেকে ডাকল, দীনেশ, ঠিক আছো? নিচ থেকে কোনো জবাব এলো না। আবার ডাকল, কোনো জবাব নেই। তারপর দড়ি টানল। দড়ি উঠে এলো। দীনেশও উঠে এলো। সে কি ঠিক ছিল? রমেশ ভাই বললেন, উঠে আসার পরে দীনেশ ইদারার পাশে মাটিতে বসে পড়ল। তাকে জিজ্ঞেস করা হলো কি দেখেছে। সে কথা বলল না, মুখ খুলল না। তার দিকে তাকিয়ে দেখা গেল তার চোখ খোলা, কিন্তু দৃষ্টি নেই, যেন অনেক দূরে কোথাও তাকিয়ে আছে। তারপর সে আর কখনো কথা বলেনি। পরিবার তাকে নানান ডাক্তারের কাছে নিয়ে গেছে। কোনো ডাক্তার কারণ খুঁজে পাননি। কোনো রোগ নেই, কিন্তু সে কথা বলে না, কাউকে চেনে না। ঘরের ভেতরে থাকে আর মাঝে মাঝে উত্তর দিকের দেওয়ালের দিকে তাকিয়ে থাকে। সে এখনো বেঁচে আছে? রমেশ ভাই বললেন, মারা গেছে 2015 সালে।
পুরো 27 বছর কথা বলেনি, কাউকে চেনেনি, শুধু বেঁচে ছিল। আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। ইদারাটার দিকে তাকালাম। লোহার শেকল সকালের আলোয় মরচে ধরে আছে। ইদারার ভেতরে কি আছে? রমেশ ভাই বললেন, জল ছিল। এখন আর জল আছে কিনা জানি না, কিন্তু দিনেশ যখন নেমেছিল সে বলেছিল, মানে নামার সময় বলেছিল, উঠে আসার আগ পর্যন্ত জল দেখছি, কিন্তু জলটা স্বাভাবিক না। এটুকুই বলেছিল। কেন স্বাভাবিক না সে বলেনি, আর পরে জিজ্ঞেস করার সুযোগ হয়নি। আমি সেদিন রমেশ ভাইয়ের সাথে ফিরে এলাম, কিন্তু মাথায় সেই ইদারার কথা থেকে গেল। সাংবাদিকের স্বভাব, যা দেখেই তা জানতে চাই, যা শুনি তার প্রমাণ চাই। পরের দুদিন আমি সেই গ্রামের আরও কিছু মানুষের সাথে কথা বললাম। রমেশ ভাইয়ের বলা গল্পটা তারাও নিশ্চিত করলেন। দিনেশের পরিবারের একজন এখনও সেই গ্রামে আছে। দিনেশের ভাগ্নি, নাম গীতাবেন। তার বয়স 45-এর কাছাকাছি। গীতাবেন আমাকে বললেন, মামা যখন ইদারা থেকে উঠে এসেছিল তখন তার জামাটা ভেজা ছিল, কিন্তু সে 15 ফুটের বেশি নামেনি, আর ইদারার জলের উচ্চতা ছিল আরও নিচে। তাহলে ভিজল কিভাবে? আমি বললাম, হয়তো জল ছিটকে লেগেছে। গীতাবেন বললেন, হয়তো, কিন্তু জামাটায় শুধু জল না, একটা গন্ধ ছিল। সেই গন্ধ কেউ চিনতে পারেনি। পুরনো ভেজা মাটির গন্ধ, কিন্তু আরও কিছু একটা মিশে। মা বলেছিলেন সেই গন্ধ কবরের মাটির মতো। আমি সেই রাতে হোটেলে ফিরে বসে ভাবলাম, পরের দিন অমাবস্যা। সেই রাতে কি সেই আওয়াজ আসে? আমি যদি সেখানে থাকি? সাংবাদিক হিসেবে চিন্তাটা মাথায় এলো। অমাবস্যার রাতে সেই ইদারার কাছে গিয়ে শুনব। যদি সত্যিই আওয়াজ হয় সেটা রেকর্ড করব। কিন্তু আমি রমেশ ভাইকে জিজ্ঞেস করতে পারিনি, কারণ তাকে যদি বলতাম তিনি যেতে দিতেন না। তাই একাই সিদ্ধান্ত নিলাম। পরের দিন রাতে, অমাবস্যার রাতে, আমি একাই সেই গ্রামের দিকে হাঁটলাম। রাত তখন 11:30। গ্রাম শান্ত, বেশিরভাগ ঘরের আলো নেভা, হাতে টর্চ, পকেটে মোবাইল। ইদারার কাছে পৌঁছলাম। অমাবস্যার রাত, মানে চাঁদ নেই, আকাশে তারা আছে, কিন্তু সেই আলো নিচে পৌঁছয় না, ঘুটঘুটে অন্ধকার। ইদারার সামনে দাঁড়ালাম। টর্চের আলোয় পাথরটা দেখলাম, শেকলটা দেখলাম, সব ঠিকঠাক, কিছু অস্বাভাবিক নেই। আমি একটু দূরে একটা গাছের নিচে বসলাম, অপেক্ষা করতে লাগলাম। রাত 12টা, তখনও কিছু হয়নি। আমি ভাবছিলাম হয়তো এটা আসলেই কুসংস্কার। অমাবস্যার রাতে কোনো আওয়াজ হয় না, হয়তো এই গল্পটা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে, কিন্তু সত্যিটা শুধু একটা পুরনো ইদারা। রাত 12:30। আমি উঠে দাঁড়ালাম। এবার ফিরে যাব ভাবছিলাম, তখন শুনলাম। প্রথমে ভাবলাম বাতাসের শব্দ। রাতের বাতাসে মাঝে মাঝে অদ্ভুত শব্দ হয়, কিন্তু না, এটা বাতাস নয়, একটা কান্নার আওয়াজ। শিশুর কান্নার মতো, কিন্তু স্বাভাবিক শিশুর কান্না নয়, একটু ভিন্ন, একটু বেশি গভীর, একটু বেশি দূরের মতো, যেন অনেক নিচে থেকে উঠে আসছে, ইদারা থেকে। আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। আওয়াজটা এক নাগাড়ে না, থেমে থেমে, কয়েক সেকেন্ড আসছে, তারপর থামছে, তারপর আবার আসছে। আমি মোবাইল বের করলাম, রেকর্ড চালু করলাম। আস্তে আস্তে ইদারার কাছে এগিয়ে গেলাম। কাছে যেতেই আওয়াজটা স্পষ্ট হলো। হ্যাঁ, ইদারার মুখ থেকেই আসছে। পাথর আর শেকল পেরিয়েও আওয়াজটা উঠে আসছে। আমি মোবাইল ইদারার মুখের কাছে ধরলাম। তখনই শেকলটা কাঁপল। একটা ঝাঁকুনি, মোটা লোহার শেকল, এমনি কাঁপার কথা নয়, কিন্তু কাঁপল, যেন ভেতর থেকে কেউ ঠেলা দিয়েছে। আমি পিছিয়ে গেলাম। আওয়াজটা এবার বদলালো। শিশুর কান্নার মতো ছিল, এখন একটু ভিন্ন, যেন শুধু কান্না নয়, একটা শব্দের মতো কিছু, স্পষ্ট না, কিন্তু একটা কথার মতো। আমি আরও কাছে গেলাম, কান পেতে শুনলাম, অস্পষ্ট কিন্তু শুনলাম একটা শব্দ, হিন্দিতে, উপারা, মানে উপরে আসো। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল। কিন্তু এই মুহূর্তে আমি সবচেয়ে বড় ভুলটা করলাম। রমেশ ভাইয়ের কথা মনে ছিল। দিনেশ দড়ি বেঁধে ইদারায় নেমেছিল। সে নেমেছিল কি আছে দেখতে, উঠে এসেছিল, কিন্তু কথা বলেনি। কিন্তু আমি সাংবাদিক, আমার মাথায় একটাই কথা ঘুরছিল, এই আওয়াজের উৎস কি। আমি ইদারার মুখে হাত দিলাম শেকলে। শেকলটা টানার চেষ্টা করলাম। এই মুহূর্তে একটা ঘটনা হলো। শেকলটা স্বাভাবিকভাবেই শক্ত থাকার কথা, ভারী লোহার শেকল, মরচে ধরা, কিন্তু আমি একটা টান দিতেই শেকলটা আলগা হয়ে গেল। মানে শেকলটা আগে থেকেই খোলা ছিল, শুধু রাখা ছিল। আমি শেকলটা সরালাম, পাথরটায় হাত দিলাম। পাথরটাও সরানো হলো, ভারী কিন্তু সরল। ইদারার মুখ খোলা। আমি টর্চের আলো ভেতরে ফেললাম। গভীর, অনেক গভীর। টর্চের আলো নিচে পৌঁছচ্ছে না, কতটা গভীর বোঝা যাচ্ছে না। আর ভেতর থেকে একটা ঠান্ডা বাতাস উঠে আসছে।
মার্চে ঠান্ডা পড়ার কথা নয় দমনে, কিন্তু সেই ইদারার গভীর থেকে উঠে আসা বাতাস বরফের মতো, এবং একটা গন্ধ, গীতাবেন বলেছিল কবরের মাটির মতো। আমি ঠিক সেই গন্ধটা পেলাম। আমি টর্চ আরও ঝুঁকিয়ে ধরলাম, ইদারার মুখে একটু ঝুঁকলাম, আর তখন দেখলাম ইদারার একদম নিচে, অনেক নিচে একটা জল, কালো জল, কিন্তু সেই জলে কিছু একটা ভাসছে, সাদা, বড়, অস্পষ্ট। আমি আরও ঝুঁকলাম। সেই সাদা জিনিসটা কি? একটা কাপড়, একটা ব্যাগ? না, এটা উপরে তাকালো, মানে সেটার একটা মুখ আছে, এবং সেই মুখ উপরের দিকে ঘুরল, সরাসরি আমার দিকে। আমি সেই মুখটা টর্চের আলোয় মাত্র 1 সেকেন্ড দেখলাম, একটা মানুষের মুখের মতো, কিন্তু মুখে কোনো ভাব নেই, চোখ নেই, নাক মুখ নেই, শুধু একটা সাদা মুখের আকৃতি। এবং সেই মুখ থেকে একটা আওয়াজ উঠে এলো। শিশুর কান্নার মতো না, এবার একটা দীর্ঘশ্বাসের মতো আওয়াজ, এবং তার সাথে সেই কথাটা আবার, উপারা। আমি পিছিয়ে গেলাম, পড়তে পড়তে বাঁচলাম। এবং তখনই একটা ঘটনা হলো যেটা আমি এখনো ঠিক মতো বলতে পারি না। ইদারার মুখ থেকে একটা হাত বেরিয়ে এলো, সাদা, লম্বা, পাতলা একটা হাত, মানুষের হাতের মতো, কিন্তু আঙুলগুলো স্বাভাবিকের তুলনায় একটু বেশি লম্বা। আর সেই হাত ইদারার মুখ পেরিয়ে বাইরে এলো, আমার দিকে। আমি চিৎকার করলাম না, গলা দিয়ে কিছু বেরোলো না। দৌড়ালাম, পেছনে তাকাইনি, গ্রামের দিকে দৌড়ালাম, হোটেলের দিকে দৌড়ালাম, যতটা পারি জোরে দৌড়ালাম। হোটেলে পৌঁছে দরজা বন্ধ করলাম, আলো জ্বাললাম। হাঁপাচ্ছিলাম, হৃৎপিণ্ড বুকের ভেতরে যেন লাফ মারছে। মোবাইলটা দেখলাম, রেকর্ড চালু ছিল। রেকর্ড চেক করলাম, 12:30 থেকে রেকর্ড শুরু হয়েছিল। যখন প্রথম আওয়াজটা শুনেছিলাম, সেই সময় রেকর্ডে স্পষ্ট আওয়াজ আছে, শিশুর কান্নার মতো, কিন্তু একটু ভিন্ন। ভিন্নতাটা বোঝানো যাচ্ছে না, শুনলে বোঝা যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, যখন আমি ইদারার মুখে হাত দিয়ে ভেতরে টর্চ ফেলেছিলাম, যখন সেই জলের উপরে মুখটা দেখেছিলাম, সেই সময়ের রেকর্ডে শুধু নিস্তব্ধতা, কোনো আওয়াজ নেই, কোনো হাওয়ার শব্দ নেই, কোনো ঘাসের শব্দ নেই, পুরো নিস্তব্ধ, যেন সেই সময়টা রেকর্ডই হয়নি, যেন সেই সময়টা ছিলই না। আর যখন আমি দৌড়াচ্ছিলাম, সেই সময়ের রেকর্ডে শুধু পায়ের শব্দ, আমার ভয়ের শ্বাসের শব্দ এবং আমার চিৎকার। কিন্তু একটা জিনিস, পায়ের শব্দ, আমার পায়ের শব্দের পাশে আরেকটা পায়ের শব্দ, হালকা কিন্তু নিয়মিত, যেন কেউ আমার পাশে পাশে দৌড়াচ্ছিল। আমি একা দৌড়াচ্ছিলাম, কিন্তু রেকর্ডে 2টো পায়ের শব্দ। সেই রাতে আর ঘুমাইনি। ভোরে উঠে রমেশ ভাইকে ফোন করলাম, সব বললাম। রমেশ ভাই দীর্ঘক্ষণ চুপ করে রইলেন, তারপর বললেন, আপনি ফিরে যান এক্ষুনি। আমি বললাম, কিন্তু? তিনি বললেন, আপনি ইদারার মুখ চলেছেন, পাথর সরিয়েছেন, এটা করা ঠিক হয়নি। এখন আপনাকে ওখানে থাকলে চলবে না। আমি সেই সকালেই দমন ছেড়ে রওনা হলাম। ট্রেনে উঠে বসলাম, মালদার দিকে ফিরছি। কিন্তু ট্রেনের জানালায় বাইরে তাকাতেই একটা অনুভূতি হলো, কেউ যেন পাশে আছে। পাশের সিটে তাকালাম, খালি, কিন্তু অনুভূতিটা গেল না। সেই রাতে ট্রেনে যখন ঘুমানোর চেষ্টা করছিলাম, হঠাৎ কানের কাছে একটা আওয়াজ হলো, সেই শিশুর কান্নার মতো, কিন্তু এবার একদম কানের কাছে। আমি উঠে বসলাম, কামরায় তাকালাম, কেউ নেই, আর কানে কোনো আওয়াজ নেই। মালদায় বাড়ি পৌঁছানোর পরে কয়েকদিন স্বাভাবিক ছিল, কিন্তু পরের অমাবস্যার রাতে মালদায় আমার নিজের ঘরে সেই আওয়াজটা শুনলাম। আমার ঘরের ভেতরে, শিশুর কান্নার মতো, ইদারার মতো গভীর না, কিন্তু একই রকম। আমি রেকর্ড চেক করেছিলাম। সেই রাতে আমার মোবাইল অটো রেকর্ড হয়েছিল, কারণ রেকর্ড অ্যাপ খোলা ছিল। রেকর্ডে আওয়াজটা ধরা গেছে। আমি সেই রেকর্ড নিয়ে একজন বিশেষজ্ঞর কাছে গিয়েছিলাম। তিনি বললেন, আওয়াজটা মানুষের গলার, কিন্তু স্বাভাবিক মানুষের গলা নয়, ফ্রিকোয়েন্সি ভিন্ন, একটু নিচে, তিনি বলেছিলেন। তারপর থেকে প্রতি অমাবস্যার রাতে সেই আওয়াজটা আসে আমার ঘরে। আমি একজন পীর সাহেবের কাছে গিয়েছিলাম। তিনি কিছু আমল দিয়েছেন, অমাবস্যার রাতে পড়তে হয়। পড়লে আওয়াজটা কম আসে, কিন্তু পুরোপুরি যায়নি।
রমেশ ভাই বলেছিলেন ইদারার মুখ খুলেছেন, যা ভেতরে ছিল সে এখন একটা দরজা পেয়েছে, সেই দরজা পুরোপুরি বন্ধ করা কঠিন। ফারহান শেষে বলেছিলেন, ভাই, সাংবাদিক হিসেবে সবকিছু প্রমাণ করতে যাওয়া আমার স্বভাব, কিন্তু কিছু কিছু জিনিস আছে যেটার প্রমাণ নিতে গেলে সেটা আপনার সাথে ফিরে আসে। দিনেশ নেমেছিল, ফিরে এসেছিল, কিন্তু কথা বলেনি। আমি নামিনি, কিন্তু মুখ খুলেছিলাম। এখন প্রতি অমাবস্যায় সে মনে করিয়ে দেয় সেই রাতের কথা, সেই ইদারার কথা, আর সেই হাতটার কথা। ফারহান থেমে বলল, সেই হাতটার কথা আমি ভুলতে পারছি না। লম্বা আঙুল, সাদা, সেটা ইদারার বাইরে এসেছিল আমার দিকে। শ্রোতা বন্ধুরা, আজকের এপিসোড 160-এর দুটি ঘটনা এখানেই শেষ করলাম। তেলেঙ্গানা সেই পরিত্যক্ত বাড়ির লাল ডায়েরি, যে ডায়েরি পুড়িয়ে দেওয়া যায় না, ফেলে দেওয়া যায় না, যে ডায়েরি পড়লে 7 রাত পরে সেই পাঠকের কথা ডায়েরি লিখেছিল, সেই ডায়েরি আজও সেই পরিত্যক্ত বাড়ির তাকে রাখা আছে। আর দমনের সেই ইদারা, যার ভেতর থেকে প্রতি অমাবস্যায় উঠে আসে শিশুর কান্নার মতো আওয়াজ, আর যে ইদারার মুখ খুলেছিল সেই হাত আজও স্বপ্নে আসে ফারহানের, সেই ইদারা আজও সেই গ্রামে দাঁড়িয়ে আছে, শেকল দিয়ে বাঁধা, পাথর দিয়ে মোড়া, কিন্তু শেকল আলগা। এই দুটি ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, এই পৃথিবীতে এমন কিছু আছে যা চোখ ছাড়াও দেখে, মুখ ছাড়াও কথা বলে, হাত ছাড়াও ছোঁয়ে। কিছু ডায়েরি শুধু কাগজ নয়, কিছু ইদারা শুধু জলের উৎস নয়, কিছু দরজা বন্ধ রাখার কারণ আছে, আর সেই কারণ না জেনে দরজা খোলা বিপজ্জনক। যদি এরকম কোনো অভিজ্ঞতা আপনার বা আপনার পরিচিত কারোর জীবনে ঘটে থাকে, তাহলে আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমাদের ইমেল অশরীরী@gmail.com। আপনার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, আপনার প্রিয়জনের সাথে শেয়ার করুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন, যেন পরের এপিসোড প্রকাশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পান। মনে রাখবেন, রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বের হওয়ার পথ নেই, কারণ ভয় যতক্ষণ আছে, অশরীরী ততক্ষণ আছে। অন্ধকার যতক্ষণ থাকবে, এই আসর চলতে থাকবে। আগামী নতুন এপিসোডে সম্পূর্ণ নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। পুরনো বাড়িতে একা ঢুকবেন না, পুরনো ইদারার মুখ খুলবেন না, আর কোনো তাকে লাল চামড়ার ডায়েরি দেখলে পড়বেন না, কারণ পড়লে সে জানতে পারে কেউ এসেছে, আর সে আসে। শুভরাত্রি।